চমকে ওঠার মতো বিষয়, আটকে ওঠার মতো বিষয়, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইনের নামে বাংলাদেশের আদালতে মামলা হয়েছে। এই মামলাটি কে করেছে, কেন করেছে, এর সাথে আর কে কে আছে, কাকে কাকে পেঁচিয়ে নিয়েছে, কি কারণে করেছে, এই সব বিষয়ে অল্প বিস্তর আপনাদের সাথে একটু কথা বলবো। তার আগে আজকে সারাটা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়া পাড়ায় একটা ছোট্ট বিষয়কে নিয়ে হাউকাউ কান্নার রোল পড়ে গেছে। মিডিয়া কর্মীদের তথা সিনিয়র সাংবাদিক, মিডিয়া কর্মী, তথাকথিত মিডিয়া কর্মী, আওয়ামী মিডিয়া কর্মী, এদের চোখের ঘুম নষ্ট হয়ে গেছে। সারাদিন এরা চোখের পানি ফেলে ভেবরি ছেড়ে কেঁদেছে একটা বিষয়কে কেন্দ্র করে। কি সেই বিষয়? আপনারা জানেন, ডক্টর দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী, স্বৈরাচারের শিক্ষামন্ত্রী, যার হাতে রক্তের দাগ এখনো লেগে আছে, রক্তে রঞ্জিত যার হাত, অসংখ্য ছাত্র, অসংখ্য শিশু, কিশোর, বৃদ্ধ, নারী, এদের রক্তের দাগ তার হাতে লেগে আছে। স্বৈরাচারের মসনদ তখ্তে তাউস যিনি শক্তিশালী করেছিলেন, ছাত্রদের বুকে গুলি চালানোর মদত জুগিয়েছিলেন, সেই দীপুমণি, তার এক আলাভোলা স্বামী, সেও আর এক স্বৈরাচার ছিল, সে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে দীপুমণির মেয়ে দৌড়াদৌড়ি করে তার মায়ের প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে আমি বাংলাদেশের ইতিহাস বাদ দিয়ে বিগত 17 বছরের ইতিহাস যদি বলি, এই 17 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় অর্থাৎ 12 ঘন্টার জন্য তার প্যারোলে মুক্তি দিয়েছে। প্যারোলে মুক্তি দেবার পরে সে তার স্বামীর দাফন কাফনে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করতে এসে আবার আজম নামে কোনো এক ব্যক্তি, জানি না তার সাথে দীপুমণির কি সম্পর্ক, কিসের শত্রুতা, এই ব্যক্তি দেখলাম তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এগুলো নিশ্চয় বেরিয়ে আসবে কেন তার সাথে এরকম আচরণ করা হলো। কবরখানায় গিয়ে, সে যত বড় শত্রুই হোক, সেই কবরখানায় গিয়ে আজম যখন মাটি দিচ্ছে, তখন আজমের কলার টেনে পিছন থেকে ঘাড় ধরে টেনে তুলছে, এই আজম, তুই আমার স্বামীর লাশ ছুবি না, ওঠ, বেরো। এইভাবে করে সেই ডাক্তার দীপুমণি তিনি আজমকে সরিয়ে দিচ্ছেন। বিশ্বাস হচ্ছে না তো? আসেন ভিডিওটা আগে একটু দেখি। এই যে দেখেন কিভাবে একজন মানুষের, মৃত মানুষের সৎ কাজ করতে গেছে, সে তাকে মাটি দিতে দিচ্ছে না, তার ঘাড় ধরে টেনে বের করে, তুই আমার স্বামীর লাশ ছবি না, বেরিয়ে যা এখান থেকে, সর, এই আজম সর। সেই দীপুমণিকে নিয়ে আমাদের মিডিয়া পাড়ার তথাকথিত সাংবাদিক, এগুলো সাংবাদিক না, সবগুলো সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের মিডিয়া, এরা মায়া কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। দীপুমণি শেষ বিদায় জানালেন, অশ্রুসিক্ত নয়নে তার স্বামীর শেষ বিদায় জানালেন। এইভাবে শিরোনামটা স্পর্শকাতর বিষয়ে সংবাদ পরিবেশন করে মানুষের সিম্পেথি আদায়ের এই এক হীন কৌশল মাত্র। অথচ এই সাংবাদিকগুলো, এরা ছিল গত 17 বছর, এরা ছিল। সেদিনের কথা আমরা কি ভুলে গেছি? এই সর্বশেষ মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের জানাজা তো হতেই দেয় নাই। এখানে তো তাও দীপুমণিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে, সে সমস্ত কাজ করেছে এবং তার মেয়েকে পূর্ণ সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মেয়ে নিজে দৌড়াদৌড়ি করে তার মায়ের প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছে, পরিবারের সদস্যরা তার জন্য ব্যবস্থা করেছে, ছুটাছুটি করেছে, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ কাগজপত্র যেখানে যা দরকার সেইগুলো তারা করেছে। কিন্তু 17 বছরের ইতিহাসে এই নজির কি ছিল? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায়, ঢাকাতে তো তার জানাজা হতেই দেয় নাই, তার লাশ এখানে রাখতে দেয় নাই, তার ভক্তদের শেষবারের মতো দেখতে দেয় নাই। পিজি হসপিটালে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ মিলে হামলা চালিয়ে লাশ ছিনিয়ে নিয়ে চলে গেছে পিরোজপুরে। জানাজার সাথে সাথে তার ছেলে, বড় ছেলে মাসুদ বিন সাইদিকে সেখান থেকে পাকড়াও করে ধরে আনা হয়েছে জানাজা থেকে। বাংলাদেশের মানুষ কি এগুলো ভুলে গেছে? ওই সাংবাদিক, তথাকথিত সিনিয়র সাংবাদিকরা ভুলে যেতে পারে, বাংলাদেশের জনগণ এগুলো বলে নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই। আব্দুল কাদের মোল্লার কথা মনে আছে? তাকে যখন ফাঁসিতে চড়ানো হয়েছে, সরকার থেকে জানানো হয়েছে তার লাশ মাটি দেওয়া হবে ফরিদপুরে। এই খবর শুনে
তার পরিবারের 11 জন সদস্য ফরিদপুরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মগবাজার থেকে। এই খবর পাওয়ার পরে যুবলীগ এবং ছাত্রলীগ গিয়ে, শাহবাগের নর্তকীরা গিয়ে তাদের উপরে হামলা করেছে, মারধর করেছে। মারধর করার পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে সেই 11 জনকেই গ্রেপ্তার করে নিয়ে গেছে। আব্দুল কাদের মোল্লার ছেলে, তার মেয়ে, তার জামাতা, এরকম 11 জন, পরিবারের 11 জন সদস্যকে ধরে নিয়ে গেছে। মাটি দিতে দেয় নাই, জানাজায় অংশগ্রহণ করতে দেয় নাই। কোথায় ছিল তখন আমাদের এই সিনিয়র সাংবাদিকেরা? শুধু কি এখানেই শেষ? নাসিরউদ্দিন পিন্টুর কথা মনে আছে? নাসিরউদ্দিন পিন্টু, জেলখানার ভিতরে যাকে তিলে তিলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সেই জেলখানার ভিতরে থাকা অবস্থায় নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী মারা গিয়েছিলেন, তাকে মুক্তি দেয় নাই। জামাত নেতা এটিএম আজহার, তার এক আত্মীয় যখন মারা গেছে তখন তাকে মাত্র 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল। তার পায়ে তখনও ডান্ডা বেরি পরানো ছিল, মাত্র 3 ঘন্টা। এরকম হাজার হাজার প্রমাণ আছে। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীকে জেলখানার ভিতরে পুরে রাখা হয়েছে। তারপরে তার মা মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো পিতা মারা গেছে, তাদের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। মুক্তি তো দূরের কথা, প্যারোল তো দূরের কথা, তাদের কাছে এই সংবাদ পর্যন্ত পৌঁছানো হয় নাই। ভুলে গেছে? তখন আমাদের এই সিনিয়র সাংবাদিকেরা, তাদের এই মায়া কান্না কোথায় ছিল? এগুলো মূলত সাংবাদিক না, সবগুলো আওয়ামী লীগ, সবগুলো ছাত্রলীগ। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 বছর আগে বহিষ্কার হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, সে এখন রীতিমতো সাংবাদিক। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এখন সাংবাদিক। এরকম হাজার হাজার গজিয়ে ওঠা সিনিয়র সাংবাদিক, নামমাত্র বিভিন্ন জায়গায় ভুঁইফোড়ের মতো গজিয়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানে পেজ খুলে, ভুয়া পেজ খুলে, গলায় একটা আইডি কার্ড ঝুলিয়ে সাংবাদিক হয়ে গেছে। এইখানে অবশ্য জামাত শিবিরের ছেলেপেলেদের চরম গাফিলতি আছে, জামাত ইসলামেরও এখানে চরম গাফিলতি আছে, অনীহা আছে। এই লাইনে তাদের কাজ করার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। সুতরাং তারা তো মারা খাবেই। মারা খাবে না? তারা মারা খাবে না তো কারা খাবে? জামাত শিবিরের অসংখ্য ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন রয়েছে। কেন? তারা কি প্রত্যেকেই একটা করে পেজ খুলে প্রতিদিনের যে সমস্ত ঘটনা তার আশেপাশে ঘটছে, ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করছে, পলাতক সন্ত্রাসীরা যা করছে, এইগুলো কি তারা ভিডিও করে করে ওইখানে ছেড়ে দেয় না? এতে ছেড়ে দিলে তাদের দুটো পয়সাও ইনকাম হয়, আবার খবরটাও, সত্য খবরটাও প্রকাশিত হয়ে যায়। মেইন স্ট্রিমের এই সমস্ত সিনিয়র সাংবাদিকেরা, তথাকথিত সাংবাদিকেরা এই ভুয়া নিউজগুলো তাহলে তারা ছড়াইতে পারে না, কিন্তু তারা তা করবে না। তারা আছে সারাদিন ধরে শুধু জামাত কেন মিডিয়া করে না, জামাত কেন মিডিয়া করে না, এই অবস্থা। যাই হোক, আওয়ামী লীগের একজন নেত্রী, তার নাম তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা, তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে পিনাকি, ইলিয়াস, প্রফেসর ডক্টর ইউনুস, আসিফ নজরুল, নাহিদ, সার্জিস, হাসনাত, মাহফুজ, এদের সহ মোট 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছিলেন। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছিল এই সমস্ত আসামিরা গত 2025 সালে ধানমন্ডি 32 নম্বরে তারা তুমুল ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে, সেখানে স্মৃতি জাদুঘর ছিল, জাদুঘরটি নষ্ট করে, ছবিগুলো, দুর্লভ ছবিগুলো আগুনে পুড়িয়ে ফেলে, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা ঠুকে দিয়েছিলেন। পরে মামলার শুনানি হয়েছে। বিচারপতি জুয়েল রানা তিনি শুনানি শেষে, অবশ্য খুশির খবর হচ্ছে, এই মামলায় মামলা করার মতো বা মামলা চালিয়ে নেবার মতো কোনো উপাদান না থাকায় মামলাটি খারিজ করে দিয়েছে। আবার ইলিয়াস গত রাত্রে এই যে ভিপি নুরুল হক নূর, তার মুখোশটা উন্মোচন করে দিয়েছে। আমরা নুরুল হক নূরকে এই ভিডিওর আগে ভাবতাম যে ছেলেটা মনে হয় ভালোই, নতুন রাজনীতিতে আসছে, খুব ভালো হয়তো, কিন্তু এই ভিডিও দেখার পরে, ইলিয়াসের ভিডিও দেখার পরে তার চরিত্র তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের বেকুব, দুর্নীতিবাজ এইটা বলে সে কটাক্ষ করছে। তারপরে ওই যে কি যেন নামের প্রথমে যে আম আছে, ওর নাম আমি উল্লেখ করতে চাই না, এই ছেলেটা দেখলাম বলছে 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে যারা শিবিরকে ভোট দেয় বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে, তারা কিসের বাংলাদেশের নাগরিক? এরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এইভাবে অপমান করার সাহস
এরা কোথা থেকে পায়? সমস্ত ছাত্রদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে। মানে এরা শিবিরকে ভোট না দিয়ে যদি নুরুল হক নূরের মতো যে ইলিয়াস যে যা বললো, তারপর ওই যে ওই ছেলেটা কয়েকদিন আগে নুরুল হক নূরকে বললো যে যারা নুরুল হক নূরকে ভোট দেবে তারা এই জুতার বাড়ি মুখে মারবে। সে আবার আজকে নুরুল হক নূরের পক্ষে কথা বলছে। তো প্রচন্ড অর্থের অভাব। একে যে কেউ বাংলাদেশের যে কেউ তাকে 20টা টাকা দিলে সে তার পক্ষে কাজ করে দেয়, অনলি 20টা টাকার বিনিময়ে। এরা আসলে বাংলাদেশের রাজনীতিটাই একেবারে কলুষিত করে ফেলেছে। গায়ের জোরে ইসি থেকে সে নিবন্ধনটা নিয়েছে। মূলত সে নিবন্ধনটা আদায় করে নিয়েছিল বিএনপির সহযোগিতায় ব্যবসা করে খাবার জন্য। তার তো আসলে অন্য কোনো ইনকাম নাই। এইগুলো এই সমস্ত ধান্দাবাজি টাজি করে খায়। যাই হোক, নুরুল হক নূর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছে, তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে যে শিবিরকে ভোট না দিয়ে ওই দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে ভোট দিলে নাকি দেশপ্রেমিক হওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সিদ্ধান্তে নাকি ভুল করেছে। এখন ছাত্ররা পরবর্তীতে এর কি রিয়াকশন দেখায় সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।